একটা মানুষকে জীবন্ত কবর দিয়ে দিলে ঠিক কেমন ব্যাপারটা হয়। আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা অত্যন্ত একটা নৃশংস ঘটনা, এবং এই ঘটনা পুলিশের কাছে পৌঁছেছে, পুলিশ তদন্ত করছে, কিন্তু পুলিশের হাতে এই কেসটা কোনোদিনও লাগতোই না বা কোনোদিনও সলভ হতোই না যদি না ছোট্ট একটা ঘটনা ঘটতো। এটা 1994 বেঙ্গালুরু শহর। একটা বারের সামনে একটা পুলিশ অফিসার সাদা ড্রেসে ডিউটি করছে। তার ওখানে কিছু ইনপুট লাগবে অন্য একটা ব্যাপারে, তো সেই কারণে সে ওখানে ডিউটি করছে, মাঝে মাঝে বারের ভিতরে যাচ্ছে, নানান জনের সাথে কথা বলছে, এরকম করছে। কিন্তু হঠাৎই বারের বাইরে দুজন মাতাল স্মোক করছে, তারা কথা বলছে নিজেদের মধ্যে। সেই জিনিসটা এই পুলিশ অফিসার খুব একটা ফলো করছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎই না তার একটা কথা কানে যায়। এক মাতাল আর এক মাতালকে বলছে যে এইসব পুলিশ এদেরকে এত ভয় পাওয়ার কোনো ব্যাপারই হয় না, তার কারণ আমার যে মালিক, সেই মালিক তার ওয়াইফকে 3 বছর আগে মেরে দিয়েছে, কিন্তু পুলিশ তার বালটাও বাঁকা করতে পারেনি। এবং এই কথাটা সেই পুলিশ অফিসার যখন শুনতে পায় তখন তার কান খাড়া হয়ে যায়, এবং সেও ছলে বলে কৌশলে তাদের কাছে যায়, নানান রকম কথাবার্তা বলতে থাকে। দেন বলে যে আরেকটু ড্রিঙ্ক হবে নাকি, তো তারা তো মাতাল, অ্যান্ড দেন তারা এই অফারটা অ্যাকসেপ্ট করে তারা আবার বারের মধ্যে যায়, গিয়ে স্মোকিং করে, ড্রিঙ্কিং করে। এবং সেই সমস্ত কিছুতে এই পুলিশ একটা জিনিসই টার্গেট করেছিল, যে তার মালিকটাকে এবং কাকে মেরেছিল। তখন সেই মাতাল বলে যে আচ্ছা, তুমি একটা কেসের ব্যাপারে শুনেছো? এই কেসটা নিয়ে তো আজ থেকে 3 বছর আগে বেশ হইচই হয়েছিল। তখন সেই পুলিশ অফিসার বলে যে কোন কেসের কথা বলছো? আমি এইসব ব্যাপারে খুব একটা নাক গলাই না, খুব একটা জানিও না, কোন কেস? তখন সে বলে ঠাকরে খালিলি কেসটার ব্যাপারে তোমার জানা নেই? তখন বলে যে না, আমি তো নিউজ পেপার পড়ি না, তো সেটা কি ব্যাপার? আরে মহীশূরের যে দিওয়ান ছিল, তার মেয়ের যে মেয়ে ছিল, সেই রাজ পরিবারের মেয়ে কোথায় গায়েব হয়ে গেল জানা নেই। তার হাজব্যান্ডকে সবাই সন্দেহ করলো। এই ব্যাপারটা তো বেঙ্গালুরু শহর কেন, সারা ভারতে রীতিমতন নিউজ পেপারে হেডলাইন হয়েছিল। তুমি কী অদ্ভুত বোকায়ক। এবার এই সমস্ত গল্প টল্প করে তারা যখন চলে যায়, তাদের কাছ থেকে অ্যাড্রেস, তাদের সাথে ভালো করে বন্ধুত্ব এই পুলিশ অফিসার বানিয়ে নেয়। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে বড় যে পুলিশ অফিসার আছে তাদেরকে ফোন লাগিয়ে পুরো ব্যাপারটা বলে। অ্যান্ড বড় পুলিশ অফিসাররা বলে যে চলো একটা রেইড করতে হবে, অ্যান্ড সেই রেইডটা কোথায় করতে হবে সেটা হচ্ছে ওই 2 মাতালের বাড়ি। এবার ওই 2 মাতালকে তুলে আনা হয়। তারা তো রীতিমতো অবাক হয়ে গেছে। সামনে দেখছে যে মাতালের সাথে যে মাতাল একটু আগে তাদেরকে মদ খাইয়েছে, জাস্ট 6 ঘন্টার ব্যবধানে সে তাদের সামনে, এবং সে নাকি পুলিশের একজন লোক। যাই হোক, তাদের নেশা টেশা তো সব কেটে গেছে। এবার পুলিশের একটাই বক্তব্য, এই যে মালিক আছে সেই মালিকের নাম কি? তখন তারা বলে যে আমার মালিকের নাম হচ্ছে মুরলি। অ্যান্ড একটা কেস মোস্ট প্রবলি সলভ হতে যাচ্ছিল। পুলিশ এইটা ভেবেই গাড়ি নিয়ে সোজা চলে যায় ব্যাঙ্গালোরে মহীশূরের রাজবাড়ির লোকেরা যেখানে থাকে, ঠিক সেই জায়গায়। ঠাকরে খালিলি একটা রাজ পরিবারের মহিলা। এই ফ্যামিলি অ্যাকচুয়ালি ভারতীয় না, তারা ইরানি ছিল, কিন্তু 1800 শতক নাগাদ তার ফ্যামিলির যে দাদুর দাদু আছে, তারা ইরান থেকে এই সাউথ ইস্ট এশিয়াতে বিজনেস করতে চলে আসে। তারা ব্যাঙ্গালোরের সাইডে যেসব এরিয়া আছে সেই জায়গাটাতে তারা বিজনেস স্টার্ট করে, এবং সেইখান থেকে তারা এই বিজনেসটা সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে চলে যায়। তাদের অনেকগুলো বিজনেস ছিল, কিন্তু সেই বিজনেসের মধ্যে তাদের একটা মেইন বিজনেস ছিল রিয়েল এস্টেট বিজনেস। ইভেন সিঙ্গাপুরের ফার্স্ট সিনেমা হল এই ফ্যামিলি তৈরি করে। তো সেই মোতাবেক আপনি বুঝতেই পারছেন, ব্যাঙ্গালোর, ভারতবর্ষের আরও নানান বড় শহরে এদের অনেক রিয়েল এস্টেট প্রপার্টি আছে। একে তো জমিদার, ফ্যামিলিগত প্রচুর পয়সা আছে, উল্টো দিকে এরা এই রিয়েল এস্টেটের বিজনেস করেও প্রচুর পয়সা কামিয়েছে। তো সেই ফ্যামিলিতেই এই ঠাকরে খালিলির জন্ম হয় 1947 সালে। ঠাকরে খালিলির যে মা ছিল, সেই মায়ের যে বাবা ছিল, মানে ঠাকরে খালিলির যে দাদা ছিল, সে কিন্তু মহীশূরের যে কিংডম ছিল, ব্রিটিশ আমলের কথা বলছি, সেখানকার প্রাইম মিনিস্টার বা দিওয়ান ছিল। তো এই বড় পদের ফ্যামিলিতে 1947 সালে এর জন্ম হয়, এবং 18 বছর বয়সে তার বিয়ে হয়ে যায় মাসির ছেলের সাথে, যার নাম হচ্ছে আকবর। এই আকবর খুব একটা সাধারণ ছেলে না,
সে খুব ভালো একজন খেলোয়াড় ছিল এবং তার সাথে সাথে সে ফরেন সার্ভিসেও এন্ট্রি নেয়। কিন্তু ফরেন সার্ভিসে এন্ট্রি নেওয়া মানে কি, তাকে বিদেশ ঘুরতে হবে। তো এই আকবর এবং এই সাকির খালিলি এরা হাজব্যান্ড ওয়াইফ নানান দেশে যায়। সেইখানে ফরেন সার্ভিসে এই আকবর কাজ করে, সেই ইরানে কাজ করেছে, ইটালিতে কাজ করেছে, অস্ট্রিয়াতে কাজ করেছে, পৃথিবীর এমন কোনো দোষ নেই কাজ করেনি। এইবার চলে আসে ইরানে কাজের বেলা। এবার ইরানে যখন এই আকবরের কাজের ডিউটি পড়ে, ঠিক সেই সময় ইরানের অবস্থা খারাপ হতে থাকে। ইরানের যে রাজা ছিল সেই রাজা আমেরিকাতে পালিয়ে যায়। ইরানে একটা গণ অভ্যুত্থান হয়, সেখানে এই আকবর আটকে যায়। কিন্তু এই আকবর এই সমস্ত জিনিসটা বুঝতে পেরে তার ওয়াইফ সাকরে খালিলিকে জাস্ট কয়েকদিন আগেই ভারতে পাঠিয়ে দেয়। ভারতে এসে এই সাকরে খালিলি নিজের যে পারিবারিক রিয়েল এস্টেটের বিজনেস ছিল সেই বিজনেসে লেগে পড়ে। সে একাধিক জায়গায় নিজের প্রপার্টি কেনার সাথে সাথে সে প্রপার্টি রিডেভেলপমেন্টও করে। আকবর এবং সাকরের 4টে মেয়ে ছিল এবং এই 4টে মেয়ে হওয়ার কারণে এই আকবর আর সাকরের যে রিলেশন ছিল না, সেটা খুব একটা ভালো ছিল না। এবং সেই ভালো না থাকার মেইন কারণটাই যে তাদের একটা ছেলে সন্তান চাই। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র আকবরের দোষ দেবো না। আকবর যেমন একটা ছেলে চাইতো, তার সাথে সাথে এই সাকরেও কিন্তু একটা ছেলে চাইতো। তাদের এই ছেলের জন্য সে অনেক দূরে অনেক জায়গায় ঘুরেছে। কিন্তু এর মাঝেই উত্তরপ্রদেশে এক রাজবাড়িতে একটা ফ্যামিলি ফাংশন হচ্ছিল এবং সেই ফ্যামিলি ফাংশনে এই সাকরের একজনের সাথে দেখা হয়ে যায়। তার নাম হচ্ছে মুরলি। তো সেই সময় দেখা হয়, তারপর তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এইদিকে আকবর কিন্তু বিদেশে বাইরে নানান জায়গায় ফরেন সার্ভিসের কাজ করে বেড়াচ্ছে। উল্টো দিকে এই সাকরে সে কিন্তু এখন আর আকবরের সাথে যায় না, সে তার 4 মেয়েকে নিয়ে এই দেশেই থাকে। উল্টো দিকে তার সম্পর্কের গভীরতা মুরলির সাথে আস্তে আস্তে বাড়ছে। এই মুরলি কে ছিল? এই মুরলি অ্যাকচুয়ালি রাজ পরিবারের এক উচ্চপদস্থ কর্মচারী ছিল। কিন্তু তার সাথে সাথে এই মুরলির আরও 2-3টে ব্যাপার ছিল। এই মুরলি ট্যাক্সের ব্যাপারে খুব ভালো জানতো এবং যখন সে জানতে পারে যে এই সাকরে খালিলির একটা হিউজ প্রপার্টি আছে, তো তখন তাকে ট্যাক্সের ব্যাপারে না অনেক কিছুতে হেল্প করে এই মুরলি এবং সেইখানে অনেক কিছুতে সুরাহা পায় কিন্তু এই সাকরে। তো সেই থেকে সম্পর্কটা আরও গভীরে যেতে থাকে। গভীরে যেতে যেতে একসময় এই সাকরের এই মুরলির সাথে ভালো মতনই প্রেম হয়ে যায়। এই মুরলি এবং সাকরের যে সম্পর্কের গভীরতা আছে, এই গভীরতার পিছনে আর একটা কারণ ছিল। সেটা কি, এই সাকরের একটা ছেলে দরকার ছিল এবং এই ছেলেটা কে এনে দিতে পারে? সেটা আর কেউ না, সেটা মুরলি। এবং এই জিনিসটা মুরলি কোথাও না কোথাও এই রাজ পরিবারের এই রাজকন্যা সাকরেকে বেশ বিশ্বাস করে দিয়েছিল। যাই হোক, প্রেম তো হয়ে গেছে, প্রেম তাদের কন্টিনিউ চলছে, কিন্তু সেটা এখনও সিক্রেটলি চলছে। এরপর এই সাকরের যে হাজব্যান্ড আছে আকবর, সে ফরেন সার্ভিস থেকে কাজ কমপ্লিট করে সে যখন ভারতে আসে, হঠাৎই ঠিক ভারতে আসার 6 মাস পর সাকরে তাকে ডিভোর্স দিয়ে দেয়। এইটা নিয়ে রীতিমতন তার হাজব্যান্ড আকবর, তার গোটা ফ্যামিলি শক হয়ে যায় যে ব্যাপার কি, এইভাবে এরকমভাবে কেন সে ডিভোর্স দিল। কিন্তু এই ডিভোর্সের কারণটা এই সময় তারা না বুঝলেও কয়েকদিন পরেই যখন এই সাকরে খালিলি এই মুরলিকে বিয়ে করে, তখন তারা বুঝতে পেরে যায়। এবং মুরলি যেহেতু একটা ছোটোখাটো রাজপরিবারের কর্মচারী ছিল, তার স্ট্যাটাস লেভেল এতটা হাই ছিল না সে যে একটা রাজপরিবারের মেয়েকে বিয়ে করবে। সেহেতু রাজপরিবারের প্রত্যেকটা মেম্বার তার সাথে রিলেশন কাট করে দেয়। ইভেন যখন এই সাকরে খালিলি বিয়ে করে, তখন না তার বয়স ছিল প্রায় 40+। তো এই এজে এসে এই রকম একটা জিনিস করা, সেটা কেউ মানতেই পারছিল না। ইভেন তার যে 4 মেয়ে ছিল, সেই 4 মেয়ের মধ্যে 3 মেয়ে রীতিমতন তার সাথে সম্পর্ক কেটেই দেয়, তারা ওখান থেকে চলেই যায়, মাকে তারা চেনেই না। কিন্তু এক মেয়ে ছিল, সেকেন্ড মেয়ে, যার নাম হচ্ছে সাবা। এই সাবা সে কিন্তু মাকে ছাড়েনি, মাও তাকে ছাড়েনি, মা তাকে প্রচণ্ড ভালোবাসে। এই ব্যাঙ্গালোরেই সাবা, তার মা এবং তার যে সৎ বাবা মুরলি, তারা একসাথে থাকছিল। কিন্তু এই সাবা, তার মডেলিংয়ের ইচ্ছা ছিল, তার ফ্যাশনে ইন্টারেস্ট ছিল। এই কারণে মাঝে মাঝেই সে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যেত, মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যেত, কয়েকদিন থাকতো, এইভাবে চলে যেত।
তো এইভাবে তাদের সমস্ত কিছুই অন দ্য ট্র্যাক ছিল। কিন্তু প্রবলেমটা হয় 1991 সালে। 1991 সালের মার্চ মাসের পর থেকে এই সাবা কোনোভাবেই তার মায়ের খোঁজই পাচ্ছিল না, মাকে ফোন করতে পারছিল না। উল্টো দিকে তার মায়ের সাথে কিন্তু তার বলতে গেলে প্রায় ডেইলি ফোনে কথা হতো, কিন্তু সেই কথাটা যখন হচ্ছে না, মায়ের দেখা সাক্ষাৎ নেই, মা ব্যাঙ্গালোরেও নেই, সেই মুহূর্তে তার সৎ বাবা মুরলিকে সে জিজ্ঞাসা করে যে আমার মা কোথায়। তখন সে প্রথমে বলে যে তোমার মা ঘুরতে গেছে আমেরিকাতে, আমেরিকা থেকে ফ্রান্সে গেছে, সে কয়েকদিন পর চলে আসবে। তো এইভাবে সে টালতে থাকে, কিন্তু টালতে টালতে সে হঠাৎই সাবা ব্যাঙ্গালোরে চলে আসে। ব্যাঙ্গালোরে এসে তাদের বাড়িতে যায় এবং তাদের বাড়িতে গিয়ে দেখে এই মুরলি রীতিমতন বিন্দাস আছে, তার বন্ধু বান্ধব সবাই ওই বাড়িতে এসেছে, তারা পার্টি করছে। তো তখন না এই যে সাবা আছে, সাবার মনে সন্দেহ হয় যে কী হচ্ছে এই ব্যাপারটা, মা নেই, মা হলিডেতে, কিন্তু মায়ের খোঁজ খবর পাচ্ছি না, মা একবার ফোনও করছে না, উল্টো দিকে এই ব্যাটা পার্টি করছে। তো তার মনে না একটা খটকা লাগে। এইভাবে কিন্তু প্রায় 9 মাস কেটে গেছে, তার মায়ের সাথে তার কথা হয়নি। এইবার একটা পুলিশ স্টেশনে গিয়ে সে সোজা এই টোটাল ব্যাপারটা বলে। পুলিশ আসে, পুলিশ তদন্ত করে, অ্যান্ড পুলিশকেও এই মুরলি সেম জিনিসটা বলে। তার ওয়াইফ সাকরে সে বিদেশে গেছে ঘোরার জন্য, সে চলে আসবে, একটু লং ভ্যাকেশনে আছে। এবং সে এইবার কিন্তু আরও একটা কারণ উত্থাপন করে। সে বলে যে আমার ওয়াইফ সাকরে প্রেগনেন্ট, তার সন্তান হবে, এই কারণে সে মোস্ট প্রবাবলি আমেরিকাতে আছে। তো এই আমেরিকার এক হসপিটালে সে ডেলিভারি করবে। এই জিনিসটা পুলিশ মেনে নেয়, তারা চলে যায়। কিন্তু তার মেয়ে সাবা, তার মনে না সন্দেহ হয়। এক তো মায়ের বয়স প্রায় 45 মতন হয়ে গেছে, এই সময় বাচ্চা হওয়া এটা বেশ রেয়ার ব্যাপার। তার সাথে সাথে যদি বাচ্চা হওয়ারই থাকতো তাহলে ভারতে সে ডেলিভারি করতে পারতো, কিন্তু এইভাবে বিদেশে গিয়ে কেন? তখন সাবা এই মুরলিকে জিজ্ঞাসা করে আচ্ছা কোন দেশে হবে? সে বলে যে আমেরিকাতে হবে, রুজভেল্ট বলে একটা নিউ ইয়র্কে হসপিটাল আছে, সেই হসপিটালে হবে। তো সাবারও কানেকশান ছিল, তার আমেরিকায় অনেক বন্ধুবান্ধব ছিল, সেইখান থেকে এই রুজভেল্ট হসপিটালের যে ফোন নাম্বার আছে সেটা সে কানেক্ট করে যখন রুজভেল্ট হসপিটালে সমস্ত ডিটেলস দিয়ে জিজ্ঞাসা করে যে এই রকম কেউ কি হসপিটালে অ্যাডমিট আছে যার বাচ্চা হবে, তখন রুজভেল্ট হসপিটাল থেকে বলে যে না, এই রকম কোনো ইন্ডিয়ান যার বয়স 45, যে নাম হচ্ছে সাকরে, এই রকম কেউ কিন্তু আমাদের এখানে অ্যাডমিট নেই। দ্যাট দ্য মোমেন্ট সাবা আবার পুলিশের কাছে যায়, পুলিশ আবার তদন্ত করে, কিন্তু তদন্ত করেও তারা কোনো কিছুর ফ্রুটফুল কোনো রেজাল্ট পায়নি। এইভাবে আরও প্রায় 7-8 মাস চলে যায়। পুলিশ কেসটা প্রায় বন্ধ করে দেবে। কর্ণাটক পুলিশের যে ক্রাইম ব্রাঞ্চ আছে তাদের কাছে এই কেসটা ছিল। তো কেসটা যখন তারা প্রায় বন্ধ করে দেবে, সেই সময় হঠাৎই এই ক্রাইম ব্রাঞ্চে এক কনস্টেবলের এক রিলেটিভ, সে এক বারের সামনে একটু সাদা ড্রেসে কিছু খবর কালেকশনের জন্য পাহারা দিচ্ছে, এবং সেই সময় সে 2 মাতালের কনভারসেশন শুনে। এবং সেই কনভারসেশন শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারে যে একটা বড় কেসের রহস্য সে হয়তো বার করতে পারে। সে বারে যায়, পার্টি করে, এবং সেই পার্টি করার সময় সেই 2 মাতালের কাছ থেকে এই পুলিশ অফিসার তাদের মালিকের নাম জানতে পারে। তারা বলছিল না যে আমার মালিক 3 বছর আগে তার ওয়াইফকে মেরে দিয়েছিল, কিন্তু পুলিশ তার কিচ্ছু করতে পারেনি। এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলে যে আমার মালিক 3 বছর আগে তার ওয়াইফকে মেরেছিল। তখন পুলিশ বলে আচ্ছা প্রমাণটা কোথায়? তখন বলে যে কফিনে আমার মালিক মুরলি তার ওয়াইফকে ঢুকিয়েছিল, সেই কফিনটা আমি এই ব্যাঙ্গালোরেরই একটা দোকান থেকে কিনেছিলাম। তখন পুলিশরা সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের সেই দোকানে যায়, গিয়ে বলে যে আপনাদের কাছে কোনো রেজিস্টার আছে যে কে কোন কফিন কিনেছিল বা কিছু কিনেছিল? তখন তারা বলে হ্যাঁ, 3 বছর আগে আমাদের কাছে একটা কফিন এইরকম একটা সাইজের এরকম কিছু কিনতে এসেছি। তখন পুলিশ বলে যে আচ্ছা আপনারা এরকমভাবে এক্স্যাক্ট ডিটেলসটা কীভাবে মনে রাখলেন? কফিন তো অনেকেই কিনে নিয়ে যেতে পারে। তখন বলে যে ব্যক্তি এসেছিল সে বলেছিল আমার মালিক একটা বড় অ্যান্টিক পিস রাখবে, এবং যে অ্যান্টিক পিসটা রাখবে সেই অ্যান্টিক পিসটার সাইজ হবে প্রায় 5 ফুট 5 ইঞ্চি, এবং এই 5 ফুট 5 ইঞ্চিটা আমার মনে ঢেকে যায়। এত বড় অ্যান্টিক ভারতে আছে এটা আমার সন্দেহ হয়েছিল, কিন্তু যাই হোক আমি সেই সময় দিয়ে দিয়েছিলাম। প্রমাণ পাওয়ার পর সোজা পুলিশ চলে যায়
এই মুরলির বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করে থানায় আনা হয়। প্রথম তো এই মুরলি অনেক কিছু বলছিল যে আমাকে এইভাবে অ্যারেস্ট করা যাবে না, আমি কিছু করিনি, আমার ওয়াইফ প্রেগনেন্ট, সে আমেরিকাতে আছে, আপনারা খোঁজ নিন। কিন্তু যখন পুলিশ তার সেই চাকরকে আনে, যেই চাকর তার কাছ থেকে ঠিক 1 বছর আগে কাজ ছেড়ে দিয়েছিল, তখন তাকে দেখে মুরলি একদম ভিজে মুড়ির মতন চুপসে যায়, সে চুপচাপ হয়ে যায়। এবার কর্ণাটক পুলিশ যখন আরও তদন্ত করে, তখন ইন দ্য লাস্ট মুরলি সমস্ত কিছু মেনে নেয়। সে বলে যে অ্যাকচুয়ালি আমার সাথে এই সাকরের দেখা হয়েছিল এক রাজ পরিবারের অনুষ্ঠানে, তো সেইখানে এই সাকরের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। সাকরে আমাকে বলে যে তাদের একটা সন্তান লাগবে, কিন্তু তার হাজব্যান্ড তাকে কোনোভাবেই একটা ছেলে সন্তান দিতে অক্ষম। তো সেই ক্ষেত্রে বন্ধুত্ব যখন বাড়ে, আর আমি যেহেতু ট্যাক্সের ব্যাপারে খুব ভালো জানি, সেহেতু আমি তার অনেক প্রপার্টি রিলেটেড ব্যাপারে হেল্প করি। ওদিকে আমাদের বন্ধুত্বটা আরও গভীর হতে থাকে, আমরা মেলামেশা করতে থাকি, এবং আমাদের মেলামেশা হাজব্যান্ড ওয়াইফের মেলামেশার মতনই ছিল। কিন্তু এই জিনিসটা সাকরে আর চাইছিল না। সে চাইছিল যে আমি যেন তাকে বিয়ে করে সংসার করি এবং আমাদের যেন একটা সন্তান হয়। এবং সেই মোতাবেকই তার হাজব্যান্ড যখন ইরান থেকে ফেরত আসে, তাকে ডিভোর্স দিয়ে সাকরে আমাকে বিয়ে করে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আমার টার্গেট ছিল এই সাকরেকে হ্যাপি করা, তাহলে ভুল। আমি জানতাম সাকরে যদি আমার কাছ থেকে একটা ছেলে পেয়ে যায়, তাহলে হয়তো সে আমাকে ছেড়েও দিতে পারে। কিন্তু আমি এখানে একটা অন্য ইন্টারেস্টে এসেছিলাম। আমি জানতাম এই সাকরে রাজঘরানার মেয়ে, এবং তার একটা উইক পয়েন্ট আমি জেনে গেছিলাম। তো সেই উইক পয়েন্টের মাধ্যমেই আমি চেয়েছিলাম টাকা ইনকাম করতে। আমার টাকার দরকার ছিল, আমার এনজয়মেন্টের দরকার ছিল। তো সেই ক্ষেত্রে আমি বিয়ে করেছিলাম এই সাকরেকে। কিন্তু সাকরেকে বিয়ে করার পর আমি একটা জিনিস অদ্ভুত নোটিশ করি, তার ফ্যামিলি তার সাথে রিলেশন কেটে দিয়েছিল। কিন্তু তার যে 4 মেয়ে ছিল, তার মধ্যে এক মেয়ে সাবা, সে তো আমাদের সাথে থাকতো, কখনো কখনো মুম্বাই যেত। বাদ বাকি 3 মেয়ে যারা এই সাকরের সাথে পুরো সম্পর্ক কেটে দিয়েছিল, কিন্তু সাকরে পুরো যে প্রপার্টি আছে সেই প্রপার্টির 4টে ভাগ করেছিল, এবং 4টে ভাগ করে তার 4 মেয়েকে প্রায় 80% প্রপার্টি দিয়েই দিয়েছিল। এই ক্ষেত্রে আমি ভাবি যে তাহলে আমার জন্য কি থাকবে। আমি তখন তাকে বলি যে তুমি আমার নামে কেন করছো না। তখন এই নিয়ে আমাদের মধ্যে টুকটাক ঝগড়া হতে থাকে, এবং আমার মনে হয় সাকরে কিন্তু আমার যে টার্গেটটা ছিল সেটা কিছুটা বুঝতে পেরেই এই সমস্ত কিছু ঘটিয়েছে। তো একদিন আমি ডিসাইড করি যে সাকরের যেটুকু প্রপার্টি আছে সেটুকু তার মেয়েদের কাছে চলে যাবে, যদি না আমি এখনই তাকে থামাই। এবং কিভাবে থামাবো, তাকে তো বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে মানেনি। তো এই ক্ষেত্রে তাকে মেরে ফেলাই একদম শ্রেয় হবে। এবং এই মুরলি একটা বড় প্ল্যান বানাতে থাকে। 1991 সালের 28শে এপ্রিল সকালবেলা সাকরের ঘুম ভাঙে আওয়াজে, এবং সে নিচে নেমে এসে দেখে যে তার হাজব্যান্ড তাদের যে বেসমেন্টের সাইডে যে বারান্দা আছে সেইখানে একটা বড় গর্ত খোঁড়াচ্ছে। এবং তাকে সাকরে যখন জিজ্ঞাসা করে যে তুমি এই গর্তটা কেন খোঁড়াচ্ছ, তখন সে বলে এখানে জলের আর একটা ট্যাঙ্কি করব, সেই কারণে এটা খোঁড়াচ্ছি। তো এই জিনিসটা দেখে না সাকরের বলে যে আমাদের তো ট্যাঙ্কি অলরেডি আছে, আমাদের আবার নতুন কিসের জন্য একটা দরকার। তখন সে বলে যে না, পাশে আমি কিছু রুম করাবো, সেই রুমের জন্যই এই ট্যাঙ্কিটার দরকার পড়বে। তো সাকরে এই জিনিসটা শুনে সে ইগনোর করে চলে যায়, সে বাইরে কাজে যায়। সন্ধেবেলা যখন সাকরে ফেরত আসে, তখন এই সাকরেকে চা খেতে দেয় মুরলি, এবং এই চাটা খাওয়া মাত্রই সাকরে কিন্তু অজ্ঞান হয়ে যায়। অ্যাকচুয়ালি মুরলি এই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এরপর তার লাশটাকে সে একটা কফিনের মধ্যে ঢোকায়, এবং সেই কফিনটা ঠিক সেই দিন দুপুরবেলা তার এক চাকরকে দিয়ে লোকাল এক দোকান থেকে কিনে নিয়ে এসেছিল। তার মধ্যে ঢোকানোর পর যে কবরটা ছিল, যে খোঁড়াটা সে খুঁড়েছিল যেখানে জলের ট্যাঙ্কি বানাবে, সেই গর্তের মধ্যে এই কফিনটা ফেলে দেয়। এবং ফেলে দেওয়ার পর আশেপাশে যে মাটি ছিল সেই মাটিগুলোকে কোনো মতে সে মোটামুটি একটা ম্যানেজ করে সপাট করে দেয়। পরের দিন সে আবার লেবারদের ডাকে, এবং লেবারদের দিয়ে বলে যে এখানে সুন্দর করে একটা মার্বেল, ইটালিয়ান মার্বেলের একটা ফ্লোরিং করে দাও। তারা করে দেয়। এরপর এই সাইডে যেখানে মার্বেলিংটা হয়েছে তার সাইডে ঘরের মধ্যে যে ছোট মিনি বার হয় না, টিভিতে দেখবেন যে বড় লোকদের বাড়িতে মিনি বার থাকে, এই সব জমিদার ফ্যামিলিতে মিনি বার থাকাটা খুবই স্বাভাবিক ছিল।
তো সেই রকম একটা মিনিবার সে আবার এখানে একটা এক্সট্রা করে তৈরি করে। এরপর বন্ধু বান্ধব সবাইকে ডাকে এবং ওই জায়গাতে যেখানে এই সাকরে খালিলের কবরটা নিচে লুকানো আছে সেই জায়গাতে রীতিমতন পার্টি চলে, ড্যান্স চলে, সমস্ত কিছু 3 বছর ধরে চলছে। কিন্তু তার চাকরে মদ খেয়ে বলা একটা কথা এই কেসটা পুরো ফাঁস করে দিয়েছিল। না হলে এই মুরলি মোস্ট প্রবাবলি ধরা পড়তো না। তার কারণ পুলিশ প্রায় 1-2 বছর ধরে এই কেসটা দেখা সাক্ষাৎ করে এই সাকরে খালিলের কোনো খোঁজ না পেয়ে তারা কেসটা জাস্ট বন্ধ করতে যাচ্ছিল। এবং তার কয়েকদিন আগেই এই ঘটনাটা ঘটে পুলিশ এইভাবে এই জিনিসটা এক্সপোজ করে। তারপর এই কেসের আবার রিকনস্ট্রাকশন হয় যে কীভাবে ক্রাইমটা হয়েছে, তার ভিডিওগ্রাফি হয় এবং এটা ভারতে প্রথম ছিল যে এই কেসের ভিডিওগ্রাফি হচ্ছে। ডিএনএ টেস্ট হয় তার মেয়ের সাথে এবং সেটাতে কনফার্ম হয়ে যায় যে ওটা সাকরে খালিলেরই বডি ছিল। কিন্তু এই কেসে সবথেকে কষ্টের ব্যাপার কী ছিল জানেন? যখন পুলিশ সেই কফিনটা বার করে যখন খোলে এবং সেটা যখন ফরেন্সিকে নিয়ে যায় তখন একটা জিনিস দেখে যে সেই কফিনের যে উপরের যে দরজাটা আছে না, যেটার মধ্যে মানে একদম আটকে দেওয়া হয়, সেইখানে প্রচুর নখের দাগ। মানে কেউ যেন নখ দিয়ে ওটাকে খিঁচেছে, কেউ যেন বারবার খোলার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি ফরেন্সিক রিপোর্টে এটা আসে যে সাকরে খালিলের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। ঘুমের ওষুধ খাওয়ানোর পর সাকরে খালিলের কিন্তু মৃত্যু হয়নি, তাকে কফিনে বন্দি করে দেয় তার হাজব্যান্ড। এরপর তার যখন জ্ঞান আসে তখন কিন্তু সে বেঁচে ছিল এবং সে কবরের মধ্যে জ্যান্ত অবস্থায় ছিল। সে নখ দিয়ে বারবার আওয়াজ করার ট্রাই করছিল, সেখান থেকে বাইরে বার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার জ্যান্ত সমাধি থেকে কেউ তাকে বাঁচাতে পারেনি সেই দিন। এবং এইটাই ছিল এই কেসের সব থেকে নির্মমতম একটা তথ্য। 1997 সালে এই কেসের ট্রায়াল শুরু হয়। 2005 সালে লোয়ার কোর্ট এই মুরলিকে মৃত্যুদণ্ড দেয় এবং সেই 2005 সালেই হায়ার কোর্টে যখন অ্যাপিল হয় তখন হায়ার কোর্টও এই মুরলির যে মৃত্যুদণ্ড আছে সেটা বহাল রাখে। এরপর 2008 সালে সুপ্রিম কোর্ট থেকে এই মুরলিকে আজীবন কারাবাস দেওয়া হয় মৃত্যুদণ্ড ক্যান্সেল করে। এবং সেই থেকে মানে 2008 থেকে আজ 2024 প্রায় 16 বছর হয়ে গেছে মুরলি জেইলে আছে এবং তার বয়স নিয়ার অ্যাবাউট 78-79 এরকম কিছু হয়ে গেছে। এই কেসটাকে অনেকেই বলে যে ড্যান্সিং অন দ্য গ্রেভ কেস। তো এই কারণেই আমার হয়তো থাম্বনেইলটা ওই রকম কিছুই দেখেছেন। তো যাই হোক, এই ছিল ভারতের একটা ফেমাস কেস। এইরকম ট্রু ক্রাইম স্টোরি ইন দ্য স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিও ভালো যদি লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।